রচিতা তার বাবা কুমার বাবু এবং মা জিয়া দেবীর সঙ্গে বাস করে। আর তার ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হয়ে গেলে বাবা মা এবার সিদ্ধান্ত নেয় মেয়ের বিয়ে দিতে হবে। তাই তারা সরকারি চাকুরিজীবী পিয়াসের সঙ্গে রচিতার বিয়ে ঠিক করে। কিন্তু বেচারি রচিতা অনুমান পর্যন্ত করতে পারে না যে তার হবু শ্বশুরবাড়িতে কোনো রান্নাঘর নেই। তাই তাকে বিয়ের পর রান্নাঘর ছাড়া শ্বশুরবাড়িতে গিয়ে অনেক রকমের ঝামেলা পোহাতে হবে। মা, আমার তো সরকারি চাকুরিজীবী ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, জানো তো? পিয়াসের অনেক টাকা আছে আর নিশ্চয়ই ওদের বাড়িঘর খুব সুন্দর হবে। আর তুমি তো জানোই আমার রান্নাঘর সাজানোর খুব শখ। তাই বাবাকে বলবে আমার জন্য মাইক্রো ওভেন, ফ্রিজ, স্যান্ডউইচ মেকার, তার সঙ্গে মিক্সার গ্রাইন্ডার আরো অনেক কিছু যেন দেয়। আমি বিয়ের পর নিজে হাতে শ্বশুরবাড়ির রান্নাঘর সাজাবো। রচিতার কথা শুনে তার বাবা মা বিয়ের আগেই মেয়ের শ্বশুরবাড়ির রান্নাঘর সাজানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা করে ফেলে। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই রচিতার সঙ্গে পিয়াসের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর রচিতার শাশুড়ি মা ঝুম্পা দেবী খুব সুন্দর করে বৌমার গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করে। আর সেদিন যখন ম্যাটাডোর করে রচিতার বাপের বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র পাঠানো হয়, তখন ঝুম্পা দেবী সেই রান্নাঘর সাজানোর দামি দামি জিনিসপত্র দেখে খুবই অবাক হয়। আর একই সঙ্গে তার ভীষণ লজ্জাবোধ হয়। এসবের কি দরকার ছিল বৌমা? আমি তো তোমার বাবাকে বলেই এসেছিলাম যে আমাদের বিয়ের জন্য কিচ্ছু লাগবে না। আর আমাদের এরকম মেয়ের বাপের বাড়ি থেকে জিনিস নেওয়ার অভ্যাস নেই। এই ব্যাপারটা কিন্তু আমার পছন্দ নয়। তবুও তোমার বাবা মা কেন কথা শুনলো না বলো তো? আসলে মা, সব মেয়েরই তো স্বপ্ন থাকে যে বিয়ের পর বাপের বাড়ি থেকে এমন কিছু কিছু জিনিস নিয়ে আসবে যাতে তার শ্বশুর বাড়িটা সে সুন্দর করে সাজাতে পারে। আর আমার রান্নাঘর সাজানোর খুব শখ, তাই আমি বাবাকে বলে সবকিছুর ব্যবস্থা করে নিয়েছি। সুতরাং আপনি এতে লজ্জাবোধ করবেন না। কিন্তু মানে তুমি রান্নাঘর সাজাবে কি করে? কেন, রান্নাঘর না সাজানোর কি আছে? আমি মানছি যে আপনাদের রান্নাঘরে আগে থেকে অনেক দামি দামি জিনিসপত্র আছে, কিন্তু তবু আমি রান্নাঘরে মাইক্রো ওভেন, ফ্রিজ, মিক্সার গ্রাইন্ডার, জুসার আরো অনেক কিছু এনেছি, সেগুলো রাখতে চাই। আপনি আমাকে একটু রান্নাঘরটা দেখিয়ে দিন, তাহলে আমি জিনিসগুলো রান্নাঘরে নিয়ে চলে যাব। এই বলে রচিতা যখন রান্নাঘর সাজানোর জন্য জিনিসপত্র হাতে তুলে নেয়, তখন ঝুম্পা দেবী কি বলবে বুঝে উঠতে পারে না। আসলে বৌমা, তুমি তো আমাদের বাড়ির অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমরা সবেমাত্র নতুন বাড়ি তৈরি করা শুরু করেছি। আর তার মাঝখানেই আমার ছেলের বিয়ে হয়ে গেল। কিন্তু আমরা আমাদের বাড়িতে বড় রান্নাঘর করার মতো জায়গা পাইনি। তাই এখন আমরা ঘরের মধ্যেই রান্না বান্না করি। সেই জন্য তোমাকেও কিন্তু আলাদা করে রান্নাঘরের ব্যবস্থা করে দিতে পারবো না। কি বলছেনটা কি? আপনাদের বাড়িতে রান্নাঘর নেই? এরকম হয় নাকি? তাহলে আপনারা বিয়ের আগে এই কথা বলেননি কেন? এরকম ঘরের মধ্যে আমি রান্না বান্না করতে পারবো না। আর এসব দামি দামি জিনিসপত্র আমি তাহলে কোথায় রাখবো? কেন বৌমা, তুমি আমার ছেলের সঙ্গে যেই ঘরে থাকবে সেই ঘরের মধ্যেই একটা পাশে তুমি জিনিসগুলো রেখে দাও। আর তুমি কিন্তু তোমার ঘরেই গ্যাস জ্বালিয়ে রান্না বান্না করবে। তারপর যখন কিছুদিনের মধ্যে রান্নাঘর তৈরি হয়ে যাবে, তুমি তখন নতুন রান্নাঘরে রান্না করতে পারবে। শাশুড়ি মায়ের কথা শুনে বৌমার আর কিছু করার থাকে না। তাই সে রান্নাঘর সাজানোর জিনিসপত্র নিয়ে নিজের ঘরে চলে যায়। আর সে মন খারাপ করে ঘরের মধ্যে একটা পাশে জিনিসগুলো রেখে দেয়। কিন্তু তার মোটেই ব্যাপারটা পছন্দ হয় না। বড়লোক শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু এদের নাকি রান্নাঘর নেই। আমার ব্যাপারটা একেবারে অসহ্য লাগছে। এরকম ঘরের মধ্যে রান্না বান্না করতে খুব কষ্ট হবে আমার। এভাবেই দেখতে দেখতে সেই রাতটা কাটে। আর পরের দিন ঘুম থেকে ওঠার পর নতুন বৌমা তার শাশুড়ি মায়ের কাছে যায়, কারণ আজকে তার প্রথম রান্নার অনুষ্ঠান। কিন্তু সেই অনুষ্ঠান পালন করার মতো ব্যবস্থা তাদের বাড়িতে নেই। বলছি মা, আমার সব বান্ধবীরা কি সুন্দর বিয়ের পর নিজেদের শ্বশুরবাড়ির মডিউলার কিচেনে প্রথম রান্নার অনুষ্ঠান পালন করছে, আর আমার অবস্থা দেখুন, আমার তো রান্নাঘরই নেই। আমি এখন বিয়ের পর প্রথম রান্না কোথায় করব? আর আমি তো আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছুই আপলোড করতে পারবো না, কারণ আমার বান্ধবীরা যদি দেখে আমি এরকম ঘরে বসে বসে রান্না করছি, তাহলে তো সবাই আমাকে খ্যাপাবে বলুন। এরকম করে কেন বলছো বৌমা? তোমাকে বেশি কিছু রান্না করতে হবে না। আজকে নিয়ম রক্ষার জন্য তুমি সবার জন্য একটু ক্ষীরের পায়েস করো, তাহলেই হবে। এমন কথা শুনে রচিতা তার ঘরে গিয়ে ক্ষীরের পায়েস রান্না করতে শুরু করে। এভাবেই নতুন বউ বাড়ির সকলের জন্য ক্ষীরের পায়েস রান্না করে নিজের প্রথম রান্নার নিয়ম পালন করে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন যখন রচিতা ঘরের মধ্যে বসে মাংস ভাত রান্না করে,
তখন সেই ঘর একেবারে রান্নার ঝাঁঝে ভরে ওঠে। আর তার রান্না বান্না হয়ে গেলে সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যায়। ওরে বাবা, এখনো ঘর থেকে রান্না বান্নার গন্ধ যায়নি। এরকম ঘরের মধ্যে মাছ মাংসের গন্ধ নিয়ে কি ঘুমানো যায়? উফ, আমার আর ভালো লাগে না। এখন যদি ঘর থেকে রান্না বান্নার গন্ধ না কাটে তাহলে আমি কিছুতেই ঘুমাতে পারবো না। এই বলে রচিতা তার ঘর থেকে রান্না বান্নার গন্ধ কাটানোর জন্য জানালা দরজা খুলে দেয়। কিন্তু ধীরে ধীরে খাবারের গন্ধ কেটে গেলেও জানালা দিয়ে তার ঘরে ভীষণ পরিমাণে মশা ঢুকে আসে। আর সেই মশার কামড়ে রচিতার ঘুম হয় না। ওরে বাবারে, কি মশা! আমার হাত পা কামড়ে একেবারে ফুলিয়ে দিল। উফ, এই মশা মারতে মারতেই তো আমার রাত কেটে যাবে। উফ বাবারে, আমার বর কাজের জন্য বাইরে গিয়ে ভালো গেস্ট রুমে ঘুমাচ্ছে, আর আমার অবস্থা দেখো, মাঝরাতে জানালা খুলে বসে আছি। এখন তো আবার ঠান্ডা ঠান্ডা বাতাসও ঢুকছে। এভাবেই রচিতা না ঘুমিয়ে সারা রাত বসে বসে কাটিয়ে দেয়। আর পরের দিন সকালবেলা তার চোখের তলায় কালি পড়ে, এমনকি তার হাত পা মশার কামড়ে লাল হয়ে ওঠে। সেই সাথে রচিতার খুবই শরীর খারাপ করে। আর এমন সময় ঝুম্পা দেবী বৌমাকে শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করলে রচিতা তার শাশুড়ি মায়ের সঙ্গে একেবারে ধুমধুমা ঝগড়া করতে শুরু করে দেয়। আপনার লজ্জা করছে না? আমার শরীর কেমন আছে জিজ্ঞাসা করছেন? আমার শরীর তো আপনার জন্যই খারাপ হয়েছে। সারাদিন আমি ঘরের মধ্যে রান্না করি, আর রাত্রিবেলা সেই ঘরে রান্নার গন্ধে ঘুমানো যায় না। আপনি তো আরাম করে ঘুমিয়েছিলেন, আপনাকে তো আর কষ্ট করতে হয়নি, কিন্তু কষ্ট করতে হয়েছে শুধু আমাকে। আর কিছুদিন অপেক্ষা করো বৌমা, দেখবে রান্নাঘর হয়ে যাওয়ার পর তোমার আর কোনো কষ্ট থাকবে না। আর তোমার যদি মনে হয়, তুমি বরং গ্যাস ওভেনটা নিয়ে আমার ঘরে চলে এসো। হ্যাঁ, এখন গ্যাস ওভেন, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার সবকিছু বয়ে বয়ে আমি আপনার ঘরে নিয়ে যাব, আর আপনি সব জিনিসপত্র দখল করে নেবেন। আপনাকে আমার মোটেই কিন্তু সুবিধার বলে মনে হয় না, যত সব। এমন কথা শুনে ঝুম্পা দেবীর খুবই খারাপ লাগে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন যখন রচিতা দুপুরে রান্না বান্না করে, এমন সময় হঠাৎই দরজার কলিং বেল বেজে ওঠে। আর রচিতা দরজা খুলে দেখে যে তার ছোটবেলার বান্ধবী প্রিয়াঙ্কা সেখানে দাঁড়িয়ে আছে। আর যা দেখে রচিতা ভয় পেয়ে যায়। কিরে, বিয়ের পর তো আমাকে ভুলেই গেছিস, মনে আছে? তুই বলেছিলিস তোর যখন বিয়ে হয়ে যাবে তখন তুই তোর শ্বশুর বাড়িতে আমাকে নিমন্ত্রণ করে খাওয়াবি, কিন্তু তুই তো আর নিমন্ত্রণ করলি না, তাই আমি নিজেই কিন্তু নিমন্ত্রণ খেতে চলে এলাম। আরে সে তো ঠিক আছে, কিন্তু তুই তো আমাকে একবার বলে আসতে পারতিস, তাহলে আমি তোর জন্য রান্না বান্না করে রাখতাম। আর এখন তো পিয়াসও বাড়িতে নেই, কাজের সূত্রেও বাইরে আছে, সুতরাং এখন তো বাড়িতে কিছু ভালো মন্দ বাজার করাও হচ্ছে না। আরে বাজার হচ্ছে না তাতে কি হয়েছে? তোরা যা খাবি আমিও তাই খাবো। আর তুই তো জানিস খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো বাদ বিচার নেই। এভাবেই কথা বলতে বলতে প্রিয়াঙ্কার রচিতার ঘরে ঢুকে পড়ি। আর সে দেখে যে তার বান্ধবী একদম ঘরের মধ্যে রান্না বান্নার জিনিসপত্র সাজিয়ে রেখেছে। সেই সাথে চারিদিকে বাসনপত্র ছড়ানো ছিটানো আছে, এমনকি রান্না করা সবজি, মাছ, মাংস ইত্যাদি সেই ঘরে রাখা আছে। আর সেই ঘরের মাঝখানেই মাইক্রোওভেন, ফ্রিজ, মিক্সার গ্রাইন্ডার ইত্যাদি বসানো। আর যেহেতু রচিতা সেই ঘরে অনেকদিন ধরে রান্না বান্না করছে, তাই তার ঘরের অবস্থাও খুব খারাপ। রান্নার তেল কালি লেগে ঘরের দেওয়াল একেবারে নষ্ট হয়ে গেছে, আর গ্যাস ওভেনের চাপে মেঝে পর্যন্ত ফেটে গেছে। আর এমন দৃশ্য দেখে প্রিয়াঙ্কা অবাক হয়ে বলে, কিরে, তোর ঘরের এমন অবস্থা কেন? আমি তো ভাবতেই পারছি না। এই নাকি তুই বলেছিলিস তোর শ্বশুর বাড়ির লোকেরা অনেক বড় লোক, কিন্তু তোর ঘর দেখে একেবারে গরিবের অধম বলে মনে হচ্ছে। আর তোর আলাদা রান্নাঘর নেই? তুই কি তোর বেডরুমেই রান্না বান্না করিস? কি আর বলবো বল, আমাদের রান্নাঘর সবেমাত্র নতুন তৈরি হচ্ছে, তাই এখন এরকম অবস্থা। একবার তৈরি হয়ে যাক, তারপর আমি রান্নাঘরে গিয়ে রান্না করব। রচিতার কথা শুনে সেদিন প্রিয়াঙ্কা কিছু খাওয়া দাওয়া না করেই সেখান থেকে চলে যায়। আর প্রিয়াঙ্কা বাড়িতে পৌঁছানোর পর তার বান্ধবীদের ফোন করে রচিতার রান্নাঘরহীন শ্বশুরবাড়ির কথা জানায়, যার ফলে রচিতার বান্ধবীরা তাকে ফোন করে সমবেদনা জানাতে থাকে। তোরা বারবার আমাকে ফোন করিস না, আমি জানি তোদের খারাপ লাগছে যে আমার শ্বশুর বাড়িতে কোনো রান্নাঘর নেই, তাই বলে বারবার আমাকে ফোন করে ব্যাপারটা বোঝাতে হবে না প্লিজ। এই বলে রচিতা তার বান্ধবীদের ফোন নাম্বার ব্লক করে দেয়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একইভাবে ঘরের মধ্যে রান্না বান্না করার ফলে রচিতার ঘরের অবস্থা আরো খারাপ হয়ে ওঠে, এমনকি সেই ঘরে রচিতা আর থাকতে পারে না। আর এমন সময় হঠাৎই একদিন তার শাশুড়ি মা তাকে জানায় যে তাদের রান্নাঘর এখন পুরোপুরিভাবে তৈরি, যার ফলে রচিতার আর খুশির কোনো ঠিকানা থাকে না। সে দৌড়ে তার নতুন রান্নাঘরে যায়, কিন্তু সেখানে গিয়ে রচিতা ভীষণই অবাক হয়। এটা কেমন রান্নাঘর? শুধুমাত্র একটা চার দেওয়াল তুলে রান্নাঘর তৈরি করে দিয়েছে,
না আছে গ্যাস রাখার জায়গা, না আছে কোনো বেসিন, এখানে তো কোনো ব্যবস্থাই নেই। এখানে আমি কিভাবে রান্না করব? এগুলো করতে আরো কিছুদিন সময় লাগবে বৌমা, তাই তুমি এখন এই রান্নাঘরে গ্যাস পেতে মাটিতে বসে রান্না বান্না করো। কারণ তুমি যদি এখন এখানে রান্না করতে শুরু করো তাহলে তোমার শোয়ার ঘরটা অন্তত ভালো থাকবে। অনেক হয়ে গেছে, আমি আপনাদের রান্নাঘর বানানোর ধুম দেখে নিয়েছি, এবার আমি বুঝবো যে আমাকে কিভাবে রান্নাঘর বানাতে হবে। এই বলে রচিতা তার বাবাকে ফোন করে আর নিজের জন্য আলাদা করে রান্নাঘর বানিয়ে দেওয়ার অর্ডার দেয়। এমন সময় কুমারবাবু এক মুহূর্ত দেরি করে না, সে মিস্ত্রি পাঠিয়ে নিজের মেয়ের শ্বশুর বাড়িতে শুধুমাত্র তার মেয়ের জন্য আলাদা করে একটা মডিউলার কিচেন বানানোর ব্যবস্থা করে, আর যার ফলে রচিতা খুবই খুশি হয়। যাক, আমার বাবা আমার জন্য রান্নাঘর তৈরি করে দিয়েছে, এখন আর আমার কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, আমি এই রান্নাঘরে শুধুমাত্র আমার জন্য রান্না করব, অন্য কারোর জন্য রান্না করতে পারবো না। আপনারা আপনাদের ঘরে গিয়ে আলাদা করে রান্না করে খাবেন। এরকম কথা শুনে ঝুম্পা দেবী খুবই বিপদে পড়ে, কারণ সে যখন নিজের ঘরে রান্না বান্না করতে যায় তখন সে কিছুতেই ঘরের মধ্যে রান্নার গন্ধে টিকতে পারে না। তাই সেদিনই ঝুম্পা দেবী মিস্ত্রিকে তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজ মেটাতে বলে। বৌমা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোমাদের বিয়ের আগেই আমার আলাদা করে রান্নাঘর তৈরি করে নেওয়া দরকার ছিল, তুমি কিছু মনে করো না। এমন কথা শুনে রচিতার আর কিছু করার থাকে না, তাই সে আবার নিজে হাতে রান্না করে বাড়ির সকলকে খাওয়াতে শুরু করে। এভাবেই রচিতা হাসি খুশি সংসার করতে থাকে। আর তোমাকে কি বলবো মা, আমার বড় যা তিলোত্তমার জ্বালাই আমি তো আর সংসার করতেই পারছি না। আগে বুঝতে পারিনি যে আমার এরকম অবস্থা হবে। প্রত্যেক দিন সংসারে কোনো না কোনো অশান্তি হলেই বড় যা নিজের বাপের বাড়িতে চলে যায়, আর সংসারের দায়িত্ব এসে পড়ে আমার ঘাড়ে। আর যাবেই না বা কেন, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশি, তাই তো উনি একেবারে হাতির পাঁচ পা দেখেছেন। ইস, আমার যদি বাপের বাড়ি এরকম শ্বশুর বাড়ির পাশে হতো তাহলে আমিও যখন তখন বাপের বাড়িতে যেতে পারতাম। তাই নাকি? তাহলে তো তোর বড় জায়ের কপাল বেশ ভালোই, শ্বশুর বাড়ি থেকে এক পা বাড়ালেই বাপের বাড়িতে চলে যায় আর তোকে জ্বালিয়ে পুড়িয়ে মারে, তাই তো? তোকে তো কতবার বলেছি বেশি কাজ করার কোনো দরকার নেই, তোর শাশুড়ি মা তো এবার তোর উপর পেয়ে বসেছে। ছাড়ো তো এসব কথা, বলে কোনো লাভ নেই। যাই, জামা কাপড়গুলো কেচে ফেলি, কারণ আমার মহারানী বড় যা সকালবেলা ঘুম থেকে উঠেই বাপের বাড়িতে যাবে বলে রব তুলেছে। আরে বোকা, তুই এখন নিজের হাতে জামা কাপড় কাচতে যাবি কেন? তোকে তো আমি আর তোর বাবা বিয়ের সময় ওয়াশিং মেশিন দিয়েছি, জামা কাপড়গুলো সার্ফ দিয়ে ওয়াশিং মেশিনে ফেলে দে, তাহলেই দেখবি তাড়াতাড়ি কাঁচা হয়ে যাবে। সে আর বলতে, তুমি কি ভেবেছো এখন আমি হাত দিয়ে জামা কাপড় ঘষে ঘষে কাচতে যাব? আমারও তো শখ নেই, ঠিক আছে? আমি ফোন রাখছি, রাত্রিবেলা আবার সংসারের আপডেট দেওয়ার জন্য তোমাকে ফোন করব, তুমি এবার ফোন রাখো। এভাবেই দিশা তার মায়ের সঙ্গে নিজের বড় জাকে নিয়ে সমালোচনা করার পর ফোন রেখে দেয়। আর সে জামা কাপড় নিয়ে ওয়াশিং মেশিনে কাচতে যাবে, তখনই হঠাৎ করে দেখে ওয়াশিং মেশিন কিছুতেই চলছে না। এই দেখে দিশা খুবই ভয় পেয়ে যায়, আর তখন বাড়িতে এক পাহাড় সমান জামা কাপড় জমে থাকে। আর এমন সময় দিশা তার বড় যা তিলোত্তমাকে ডেকে পাঠায়। দিদি, আমি কিন্তু এখন এত পাহাড় সমান জামা কাপড় কাচতে পারবো না, আর এর মধ্যে তোমার শাড়ির পরিমাণ বেশি আছে, তাই তুমি তোমার শাড়িগুলোকে আলাদা করে কেচে নাও, আর আমি আমার ভাগের জামা কাপড় কেচে নিচ্ছি। এমনিতেই ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে, আমার পক্ষে এত জামা কাপড় একা একা কাচা আর সম্ভব হবে না। কি, আমি এই গরমের মধ্যে এখন জামা কাপড় কাচবো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শোনো দিশা, আমার মায়ের শরীরটা ভালো নেই, তাই আমি এখন বাপের বাড়িতে যাব আজকের জন্য, তাই তুমি জামা কাপড় কেচে নাও, কেমন? তুমি এরকম কাজের নাম শুনেই নিজের বাপের বাড়িতে পালাও কেন বলো তো? এখন সারাদিন মায়ের শরীর খারাপের নাম করে বাপের বাড়িতে গিয়ে বসে থাকবে আর ভালো মন্দ গিলবে, তারপর রাত্রিবেলা হলে শ্বশুর বাড়িতে এসে গিলবে, তাও আবার আমার রান্না করা খাবার, তাই তো? আমি কিন্তু আজকে আর কোনো কাজ করতে পারবো না, আগেই বলে দিলাম। এই কথা বলতে না বলতেই দিশার বড় যা একেবারে রেগে বোম হয়ে যায়, এবং তিলোত্তমা তখনই তার ছোট জায়ের সঙ্গে ঝামেলা শুরু করে দেয়। তাদের শাশুড়ি মা সকালবেলা এরকম ঝামেলা মোটেই পছন্দ করতে পারে না, কিন্তু তাদের শাশুড়ি মা কমলা দেবী চাইলেও সেই ঝামেলা থামাতেও পারে না। তোমরা এরকম সকালবেলা উঠে ঝগড়া করে সারা বাড়ি মাথায় করো না, তোমাদের ঝামেলা শুনলে আমার প্রেসার বেড়ে যায়। আর তিলোত্তমা, দিশা তো ঠিক কথাই বলেছে, তুমি এরকম কথাই কথাই বাপের বাড়িতে চলে যাচ্ছ কেন? একটু ঘরের কাজও তো করো। এরকম পাশেই বাপের বাড়ি বলে তুমি যে সবসময় তার সুযোগ নেবে, এটা কিন্তু ঠিক নয়। আপনি আমাকে এরকম ভাবে কথা শোনালেন, আর আমি যে কালকে রাত্রিবেলা আপনাদেরকে রান্না করে খাওয়ালাম তার কোনো দাম নেই বলুন? ছোটর কথা শুনে আমার কিন্তু খুব খারাপ লাগলো, আর সেই জন্যই আমি এখন আমার বাপের বাড়িতে যাব। এই বলে তিলোত্তমা ভীষণ নাটক করতে শুরু করে দেয়, আর তার এরকম নাকি কান্না দেখে দিশা হাসতে শুরু করে। আর তখনই তিলোত্তমার মা সৃজিতা দেবী তাকে পাশের বাড়ি থেকে ডাক দেয়।
কিরে তিলোত্তমা, তোকে যে সকালবেলা বললাম আজকে বাড়ি থেকে একটু ঘুরে যেতে, আমার শরীরটা ভালো নেই, এখনো পর্যন্ত তুই আসিসনি কেন মা? তাড়াতাড়ি চলে আয়, আমার কিন্তু ভালো লাগছে না। হ্যাঁ মা, আমি 1 মিনিটের মধ্যেই চলে আসছি, তুমি একটু অপেক্ষা করো। আর তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি বাড়ি গিয়ে সব কাজ করে দেব। এই বলে তিলোত্তমা শ্বশুর বাড়ির দরজা খুলে পাশের বাড়িতে অর্থাৎ তার বাপের বাড়িতে চলে যায়। আর বাপের বাড়িতে গিয়ে সে নিজের মায়ের সঙ্গে ছোট জায়ের নামে এবং শাশুড়ি মায়ের নামে একেবারে নিন্দা চুরি নিয়ে বসে। শ্রীজিতা দেবী ততক্ষণে তার মেয়ের জন্য গরম গরম চিকেন পকোড়া ভেজে নিয়ে আসে। আমি তো ইচ্ছে করে শরীর খারাপের নাটক করে তোকে ডেকে নিয়েছি, কারণ তোদের বাড়িতে যে ঝামেলা হচ্ছে সেটা আমার কান পর্যন্ত পৌঁছে গেছে, তাই আমি তোকে ডাক দিলাম। না হলে তোর ছোট জা তো তোকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবে, আর তোর ওই বুড়ি শাশুড়ি মাও তো কম নয়। আরে মা, আমি জানি তো তুমি আমার মা, তুমি কতটা চালাক, তোমাকে আমি চিনবো না? আর ভাগ্যিস আমি ওই বাড়ির বড় ছেলেকে ছোটবেলা থেকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছি, না হলে এরকম শ্বশুর বাড়ির পাশে বাপের বাড়ির সুখ তো ভোগ করতে পারতাম না। আর আমিও কিন্তু সেরকম কথাই কথাই তোমার শরীর খারাপ বলে দিই, যাতে বাড়িতে এসে পড়ে থাকতে পারি। হ্যাঁ, এখন আর সারা বেলা শ্বশুর বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই, খাওয়া দাওয়া করার সময় হবে তখন শ্বশুর বাড়িতে গিয়ে উঠবি, তাহলে আর তোকে সারাদিন কাজ করতে হবে না। আর আমি আর তুই সারাদিন আরাম করে খাওয়া দাওয়া করব, গল্প করব। এই বলে তারা মা মেয়ে দুজনে রান্নাঘরে গিয়ে গরম গরম কষা খাসির মাংস এবং ভাত রান্না করে। আর সেই রান্নার গন্ধ দিশার নাক পর্যন্ত গিয়ে পৌঁছায়, কারণ তাদের দুই বাড়ির রান্নাঘর একেবারে পাশাপাশি ছিল। কিন্তু তারা দুই যায় একে অপরকে দেখতে না পেলেও দিশা ভালো মতো রান্নার গন্ধ পেয়ে বুঝতে পেরে যায় সেখানে কি রান্না করা হচ্ছে। কি মিথ্যাবাদী, আমাকে বলে গেল নাকি ওনার মায়ের শরীর খারাপ, আর এখন গরম গরম খাসির মাংস রান্না করছে। আমি তো এখান থেকে গন্ধ পাচ্ছি। যার মায়ের শরীর খারাপ তারা কখনো আবার খাসির মাংস খেতে পারে? অসভ্য মেয়ে ছেলে একটা। দিশা বাধ্য হয়ে শ্বশুর বাড়িতে সারাদিন কাজ করে, রান্না বান্না করে এবং জামা কাপড় কাচে, এমনকি ঘর বাড়িও পরিষ্কার করে। অন্যদিকে তার বড় যা বাপের বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে এসিতে বসে খাসির মাংস এবং ভাত খায় আর অনেক অনেক আরাম করে। আর এটাই ছিল দিশার বড় জায়ের শ্বশুর বাড়ির পাশে বাপের বাড়ি থাকার সুবিধা, যা তিলোত্তমা একেবারে কড়াই গন্ডাই উসুল করে নেয়। সন্ধ্যা হতে না হতেই তিলোত্তমার স্বামী সুজয় তাকে ফোন করে। কি গো, অফিস থেকে এসে তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি কি আবার বাপের বাড়িতে চলে গেলে নাকি? আর এদিকে তো তোমার ছোট জা বেশ ভালো করে কষিয়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করছে। তুমি রাত্রেবেলা বাড়িতে এসে খাবার খাবে তো নাকি নাকি তোমার বাপের বাড়ি থেকে খেয়ে আসবে? দিশা যেহেতু খুব ভালো ফ্রাইড রাইস এবং চিলি চিকেন রান্না করে, তাই সেই লোভ তিলোত্তমা আর সামলে রাখতে পারে না। এই তো আমি এক্ষুনি আসছি, তারপর বাড়ি গিয়ে রসিয়ে কষিয়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো। এই বলে তিলোত্তমা ফোন রেখে দেয় আর সে বাপের বাড়ি থেকে চা খেয়ে বাড়ির পাশে শ্বশুর বাড়িতে যাবে বলে বাড়ি থেকে বেরোতে যাবে। সেই সময় তার মা তাকে টিফিন কারি করে চিলি চিকেন এবং ফ্রাইড রাইস পাঠানোর জন্য আবদার করে। আরে মা, তুমি চাপ নিও না তো, তুমি তোমার ঘরের জানালায় আসবে, আমি ওখান থেকে ব্যাগ ঝুলিয়ে আমার জানালা দিয়ে তোমাকে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের বাটি পাঠিয়ে দেব, তাহলে কেউ দেখতেও পাবে না। আর তোমাকে রাত্রিবেলা শুধু শুধু কোনো রান্না করতে হবে না, ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে ঘুমিয়ে পড়বে, কেমন? এই শুনে শ্রীজিতা দেবী ভীষণ পরিমাণে খুশি হয় আর তিলোত্তমা তখনই তার শ্বশুর বাড়িতে চলে যায়। ওহ দিশা, আর বলো না, মায়ের যা শরীর খারাপ, মায়ের পেছনে খাটতে খাটতে একেবারে আমার জীবনটা কয়লা হয়ে গেল জানো। যাক, রাত্রিবেলা কি রান্না করেছো বলো, খুব খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ দিদি, বুঝতেই তো পারছি তোমার বাপের বাড়ির রান্নাঘর থেকে ভালোই কিন্তু খাসির মাংসের গন্ধ দুপুরবেলা আসছিল, আর সেই গন্ধ শুকিয়ে আমরা বুঝে গেছি তোমাকে তোমার বাপের বাড়িতে গিয়ে অনেক খাটতে হয়েছে। ইস সোনা গো, খুব কষ্ট হয়েছে বলো। এসো এবার খেয়ে নাও। আমি তো ভাবলাম তুমি রাত্রিবেলা তোমার বাপের বাড়ি থেকে আমাদের জন্য খাসির মাংস নিয়ে আসবে। যাই হোক, এখন আর কথা বাড়িয়ে তো কোনো লাভ নেই। এই শুনে তিলোত্তমা ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়, আর তার বদমাইশি যে দিশা ধরে ফেলেছে সেটা বুঝতে তিলোত্তমার বেশিক্ষণ সময় লাগে না। তখন তিলোত্তমা খাবার খেতে বসলে দেখে যে তার পাতে এক থালা জল ভাত এবং একটা কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে। কোথায় তিলোত্তমা মনে মনে আশা করেছিল সে রাত্রিবেলা আরাম করে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন খাবে, সেই জায়গায় তাকে জল ভাত এবং পেঁয়াজ খেতে দেওয়া হয়েছে। আর এই দেখে তিলোত্তমা খুবই রেগে যায়। একই দিশা, সুজয় বলল যে তুমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করেছো, তাহলে সেই চিলি চিকেন আর ফ্রাইড রাইস কোথায়? আমার জন্য রাখোনি? তুমি কিন্তু এটা একদমই ঠিক করলে না দিশা। আরে দিদি, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমার জন্য চিলি চিকেন আর ফ্রাইড রাইস তো রেখেছিলাম, কিন্তু খাওয়ার সময় না আমাদের কম পড়েছিল, আর তুমি যেহেতু দুপুরবেলা খাসির মাংস খেয়ে এসেছো আমি সেটা জানতে পেরেছি, তাই তোমার জন্য চিলি চিকেন আর ফ্রাইড রাইস রাখলাম না, আমরাই সব খেয়ে নিয়েছি। তবে তোমার জন্য জল ভাত রেখে দিয়েছি, তোমাকে যাতে রাত্রিবেলা না খেয়ে ঘুমাতে হয় সেই জন্য।
এভাবেই দিশা তার বড় জায়ের উপর বদলা নিয়ে নিজের ঘরে চলে যায়। আর তিলোত্তমা প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর সে যেহেতু মিথ্যা কথা বলে বাপের বাড়িতে পালিয়েছিল, তাই সে তার ছোট জায়ের মুখে কোনো কথাও বলতে পারে না। তাই তাকে কাঁচা পেঁয়াজ দিয়ে জল ভাত খেয়ে নিতে হয়। এভাবেই কিছুদিন কাটে। আর প্রত্যেক দিনই তিলোত্তমা কোনো না কোনো অজুহাতে তার বাপের বাড়িতে গিয়ে আরাম করে। একদিন, কিরে তিলোত্তমা, কোথায় গেলি? এই দেখ, তোর বাবা তোর জন্য বাজার থেকে বড় বড় পাবদা মাছ নিয়ে এসেছিল। সেই জন্য আমি বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছি। তাই তোকে আমি পাবদা মাছের ঝোল আর ভাত দিতে আসলাম। দুপুরবেলা কিন্তু খাবারটা খেয়ে নিবি, কেমন? ওহ মা, আমার আজকে ভীষণ পরিমাণে পাবদা মাছ খাওয়ার ইচ্ছে করছিল। আর তুমি যে আমার মনের কথাটা বুঝতে পেরেছো, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এই শুনে তিলোত্তমার মা তাকে পাবদা মাছের ঝোলের বাটি ধরিয়ে দিয়ে সোফার উপর বসে পড়ে। আর সোফায় বসে বসে কমলা দেবীর সঙ্গে গল্প করতে শুরু করে দেয়। তখন দিশা তাদের জন্য চা করে নিয়ে আসে, এমনকি চায়ের সঙ্গে তাদের খাওয়ার জন্য মুড়ি মাখা পর্যন্ত করে দেয়। সত্যি দিদি, আমার মেয়ে ভাগ্য করে শ্বশুর বাড়ি পেয়েছে। শ্বশুর বাড়িতে আপনার আদরও পাচ্ছে, আর পাশের বাড়িতে আমার আদরও পাচ্ছে। আর আমি সবসময় জানালা দিয়ে আমার মেয়েকে দেখতে পাই। এর থেকে বড় পাওনা মায়ের জন্য আর কি হতে পারে বলুন? এই বলে সৃজিতা দেবী ঘন্টার পর ঘন্টা গল্প করে সেখান থেকে চলে যায়। আর দুপুরবেলা খেতে বসার সময় তিলোত্তমা মাছের পাত্র খুলে দেখে তাতে শুধুমাত্র তার মতো খাওয়ার জন্য একটা মাছই রাখা আছে। আর তার শ্বশুর বাড়ির কারোর জন্য তার মা কোনো মাছ পাঠায়নি। কিন্তু তাতেও তিলোত্তমার কিছু যায় আসে না। সে একাই পুরো পাবদা মাছের ঝোল খেয়ে নেয়। যেমন স্বার্থপর মেয়ে তেমন স্বার্থপর মা। সারা বেলা আমাদের বাড়িতে এসে ওই বুড়ি মহিলা গল্প করলো, ওদিকে আমি চা করে খাওয়ালাম, মুড়ি মাখা করে খাওয়ালাম, আর আমাদের জন্য একটাও মাছ পাঠায়নি। শুধুমাত্র নিজের মেয়ের জন্যই মাছ পাঠিয়েছে। হে ঈশ্বর, এই মা আর মেয়ে ঝামেলা থেকে আমাকে মুক্তি দাও। দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে। একদিন তিলোত্তমা শ্বশুর বাড়িতে আবার একটা অজুহাত দেখিয়ে তার বাপের বাড়িতে যাবে বলে রাস্তায় বেরিয়ে পড়ে। আর তখন তিলোত্তমা দেখে যে তার মা বেশ আনন্দে বাড়ির বাইরে দাঁড়িয়ে পাড়ার মহিলাদের সঙ্গে গল্প করছে। আর নিজের মাকে এত আনন্দিত দেখে তিলোত্তমা সেই আনন্দের কারণ কিছুতেই বুঝে উঠতে পারে না। ওই যে আমার মেয়ে তিলোত্তমা আসছে। এই তিলোত্তমা, তোকে একটা দারুণ সুখবর দেওয়ার আছে। জানিস আজকে আমাদের বাড়ি থেকে এসেছিল? আমাদের বাড়িতে পাড়ার একটা নামকরা প্রমোটার এসেছিল, বাপ্পা। কেন গো, বাপ্পা প্রমোটার আবার তোমাদের বাড়িতে আসতে গেল কেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। সৃজিতা দেবী তখন তার মেয়েকে সব ঘটনা বলতে শুরু করে। আসলে সেদিন সকালবেলা প্রমোটার বাপ্পা সৃজিতা দেবীর সঙ্গে দেখা করতে আসে। সেই প্রমোটার বাপ্পা সৃজিতা দেবী এবং তার স্বামীর সঙ্গে কথা বলে। দেখুন, আজকালকার দিন তো বুঝতেই পারছেন, এখনকার দিনে বাড়ি ঘর বেশি আর নেই। সব জায়গাতেই তো বড় বড় আবাসন আর শপিং কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আর আপনাদের বাড়ির লোকেশনটা এত সুন্দর, তাই আমার আপনাদের বাড়িতে শপিং কমপ্লেক্স বানানোর জন্য ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে। তাই আপনারা যদি অনুমতি দেন, আমি আপনাদেরকে 50 লক্ষ টাকা দেবো। আর তার বিনিময়ে আপনি আপনার বাড়িটা আমাকে দিয়ে দিন, আমি এখানে শপিং মল বানাবো। সৃজিতা দেবী এরকম 50 লক্ষ টাকা পাওয়ার লোভে একেবারে ছটফট করে ওঠে। আর সে বাড়ি দেওয়ার জন্য নিজের স্বামীকে রাজি করিয়ে নেয়। আর তিলোত্তমার বাবা মা তাকে কিছু না জানিয়েই বাপ্পার কাছ থেকে টাকা নিয়ে বাড়ির কাগজে সই করে দেয়। আর বাড়ি বিক্রি করার টাকা তারা স্বামী স্ত্রী নিজেদের নামে ফিক্সড ডিপোজিট করে দেয়। কিন্তু তিলোত্তমা যখন এই কথাটা জানতে পারে, তখন তার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। তোমরা সেই সকাল থেকে এই কাণ্ড ঘটিয়ে বসলে, কিন্তু একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? আমি কি সুন্দর শ্বশুর বাড়ির পাশে বাপের বাড়ি হওয়ার সুখ ভোগ করছিলাম, কিন্তু এবার তুমি বাপের বাড়িতে, মানে আমি বাপের বাড়িতে কি করে যাব এবার? ও বাবা, উনি শ্বশুর বাড়িতে সংসার না করে সারাদিন বাপের বাড়িতে এসে পড়ে থাকবেন, আর আমি নাকি ওনার জন্য 50 লক্ষ টাকা ছেড়ে দেব? তোকে আর বেশি বাপের বাড়িতে আসতে হবে না। আর আমরা এখন অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়ে দূরে চলে যাচ্ছি। তাই তোর সঙ্গে মাসে কিংবা বছরে একবার হয়তো দেখা হবে। তুই যা, নিজের শ্বশুর বাড়িতে গিয়ে ভালো করে সংসার কর। এই বলে সৃজিতা দেবী নিজের মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। ফলে দিশার বড় যা মুখ কালো করে শ্বশুর বাড়িতে ফিরে যায়। আর তারপর থেকে কথায় কথায় সে বাপের বাড়িতে গিয়ে উঠতে পারে না। আর এখন যেহেতু তার বাপের বাড়ি অনেকটাই দূরে, তাই সেখানে সে যখন তখন যেতেও পারে না। তাই এখন তিলোত্তমা তার ছোট জায়ের সঙ্গে মিলেমিশে বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে। আর এভাবেই তাদের সংসার থেকে সমস্ত অশান্তি দূর হয়ে যায়।